প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। চেষ্টা করব আজ দ্বিতীয় অধ্যায় শেষ করার। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ের ধনতন্ত্র, সমাজতন্ত্র, মিশ্র অর্থনীতির ওপরে ধারণাগুলো জেনেছি। আরও বাকি কিছু ধারণা এই অধ্যায়ে বাকি আছে, সেগুলো আজ আমরা করে ফেলি। নেক্সট কোশ্চেন লেখো, যৌথ মালিকানাধীন সম্পদ ব্র্যাকেটে কমন প্রপার্টি রিসোর্সেস ব্র্যাকেট ক্লোজ কাকে বলে? আনসার বলি, সমাজের যে সমস্ত সম্পদ সকলে যৌথভাবে ব্যবহার করতে পারে, ওই সম্পদের ওপর কারোর ব্যক্তিগত মালিকানা থাকে না, সেই সমস্ত সম্পদকে যৌথ মালিকানাধীন সম্পদ বলা হয়। যেমন কোনো বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহের অধিকার নিকটবর্তী বসবাসকারী সকল ব্যক্তির রয়েছে। ওই বনাঞ্চল যৌথ মালিকানাধীন সম্পদের উদাহরণ। ছোট উত্তর আমরা জেনে নিই তাহলে, যৌথ মালিকানাধীন সম্পদ কাকে বলে। এর আগে আমরা সামাজিক মালিকানা, ব্যক্তিগত মালিকানা পড়েছি। যৌথ মালিকানাধীন সম্পদ মানে কি, যে কিছু সম্পদ আছে সমাজের যেগুলো সবাই ব্যবহার করতে পারে, যার ওপর আলাদা করে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। ঠিক আছে, তো এখানে কি উদাহরণ দেওয়া হলো, যে একটা বনাঞ্চল আছে, এবার ওই বনাঞ্চলের যে কাঠ, সেই কাঠ সংগ্রহের অধিকার নিকটবর্তী সকল ব্যক্তির রয়েছে। এবার অধিকার বলতে কাদের? যারা দেখবে যে যারা খুব দুস্থ পরিবারের, হয়তো ওই কাঠ সংগ্রহ করেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের সেই অধিকার রয়েছে। তারা তো বিশাল পরিমাণ কাঠকে দুর্ব্যবহার করছে না, আমরা জানি সেখানে অনেকে দুর্নীতির আশ্রয় নিয়ে কাঠকে অন্য জায়গায় পাচার করে দেয়। তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা বলা হচ্ছে না। যারা কেবলমাত্র বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন, তাদের কথাই বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি কি, ওই যে বনাঞ্চল, ওটা সবাই সমানভাবে ব্যবহার করতে পারছেন, এরকম সম্পদকে আমরা বলবো কি, যৌথ মালিকানাধীন সম্পদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটিও যৌথ মালিকানাধীন সম্পদের ওপরেই। তাহলে নেক্সট কোশ্চেন লেখো, যৌথ মালিকানাধীন সম্পদের বিয়োগান্ত পরিণতি কাকে বলে? এই বিয়োগান্ত পরিণতির ইংলিশ টার্মটাও ব্র্যাকেটে লিখে রাখো, ট্র্যাজেডি অফ কমন্স। উত্তর বলছি, সমাজে বসবাসকারী অনেক ব্যক্তি যৌথ মালিকানাধীন সম্পদগুলি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে কাজে লাগান। সেক্ষেত্রে সম্পদগুলির সুষ্ঠু ব্যবহারের পরিবর্তে অধিক ব্যবহার ঘটে। ফলে ওই সম্পদগুলি সহজেই বিনষ্ট হয়। একে যৌথ মালিকানাধীন সম্পদের বিয়োগান্ত পরিণতি বলা হয়। যেমন গ্রামে অবস্থিত একটি পুকুরের মাছ যথেচ্ছভাবে, ব্র্যাকেটে লিখে রাখো ছোট মাছও, ব্র্যাকেট ক্লোজ, ধরা হলে ওই পুকুরের মাছ দ্রুত নিঃশেষ হয়ে যায়। তাহলে ঘটনাটা কি ঘটছে? আমরা আগেই দেখলাম যে যৌথ মালিকানাধীন সম্পদ সমাজের সকলে ব্যবহার করতে পারেন। এবার দেখবে যে ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ আমরা ভেবেচিন্তে ব্যবহার করি, অর্থাৎ সেই সম্পদটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ব্যবহার করি। কিন্তু দেখবে যেটা সবাই ব্যবহার করতে পারে
সেটাকে না কেউ গুরুত্ব দেয় না, সেটা নষ্ট হয়ে গেলেও মানুষের কিছু যায় আসে না, এমনভাবে বেশিরভাগ মানুষ ব্যবহার করেন। তাহলে কি দেখা যাচ্ছে, যে যৌথ মালিকানাধীন সম্পদগুলো অধিক ব্যবহার করা হয়, যথেচ্ছভাবে ব্যবহার করা হয়, তার ফলে সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে কি যৌথ মালিকানাধীন সম্পদের বিয়োগান্ত পরিণতি। এখানে কি উদাহরণ দেওয়া হয়েছে, যে গ্রামে একটি পুকুর আছে, সেই পুকুরের মাছ সবাই ধরছে। এবার নিজের বাড়িতে পুকুর থাকলে সবাই কি করেন, যে বড় মাছগুলো আগে ধরেন, সেগুলো খান বা বিক্রি করেন, যাই করুন। কিন্তু যদি গ্রামে এমনি একটা পুকুর থাকে যার মালিকানা কারোর জানা নেই, সবাই ওই পুকুরের মাছ ধরছে, সেক্ষেত্রে কি হচ্ছে, যে নির্বিচারে সবাই পুকুরের মাছ ধরবে। তাই বড় ছোট সমস্ত মাছই ধরার জন্য কি হচ্ছে, যে খুব দ্রুত ওখানে মাছ শেষ হয়ে যাচ্ছে। আমরা কি জানি, বড় মাছগুলো আগে ধরতে পারে, কিন্তু ছোট মাছও যদি ধরে ফেলে তাহলে তো ভবিষ্যতের মাছ থাকবে না। এইভাবে দেখা যাচ্ছে যে পুকুরের মাছ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে যৌথ মালিকানাধীন সম্পদের বিয়োগান্ত পরিণতি। ঠিক আছে, সেগুলোও কিন্তু ভালোভাবেই ব্যবহার করা উচিত, কেননা তার ভূমিকাও কিন্তু দেশের কল্যাণে থাকে, তাই না? নেক্সট একটা ছোট কোশ্চেন লেখো। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী পৃথিবীর দেশগুলিকে কটি ভাগে ভাগ করা হয় এবং সেগুলি কি কি? আনসার বলি, আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলিকে বিশ্ব ব্যাংক 4টি শ্রেণীতে বিভক্ত করেছে। নাম্বার 1, স্বল্প আয় বিশিষ্ট দেশ। নাম্বার 2, স্বল্প মধ্য আয় বিশিষ্ট দেশ। নাম্বার 3, উচ্চ মধ্য আয় বিশিষ্ট দেশ। নাম্বার 4, উচ্চ আয় বিশিষ্ট দেশ। পৃথিবীতে তো অসংখ্য দেশ আছে। এবার বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এই বিভিন্ন দেশগুলিকে তাদের আর্থিক বা তাদের আয়ের বিচারে, তাদের আয় কত তার বিচারে 4টি ভাগে ভাগ করেছে। বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি খুব কম আয় হলে তাকে আমরা বলছি স্বল্প আয় বিশিষ্ট দেশ, আর মাঝারি আয়ের যে দেশগুলোকে সেটাকে আবার 2টো ভাগে ভাগ করা হচ্ছে। যে সেগুলোর মধ্যে মাঝারি আয়ের যেগুলো, সেগুলোর মধ্যে যেগুলো আবার তুলনামূলকভাবে কম আয় বিশিষ্ট, সেগুলোকে কি বলা হচ্ছে, স্বল্প মধ্য আয় বিশিষ্ট দেশ। আর সেগুলোর মধ্যে তুলনামূলকভাবে যাদের একটু বেশি আয় তাদের বলা হচ্ছে উচ্চ মধ্য আয় বিশিষ্ট দেশ, এবং অধিক আয় বিশিষ্ট দেশগুলোকে কি বলা হলো, উচ্চ আয় বিশিষ্ট দেশ। কেমন? নেক্সট কোশ্চেন লেখো, উন্নত অর্থনীতি কাকে বলে? উত্তর বলছি, অধিক মাথাপিছু আয় বিশিষ্ট, সঞ্চয় ও বিনিয়োগের উচ্চ হার যুক্ত, উন্নত পরিকাঠামো বিশিষ্ট দেশগুলিকে উন্নত অর্থনীতি ব্র্যাকেটে ডেভেলপড ইকোনমি ব্র্যাকেট ক্লোজ বলা হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি। তাহলে উন্নত অর্থনীতি নামের মধ্যেই উত্তর রয়েছে, যে দেশগুলো উন্নত। এবার বুঝতেই পারছো উন্নতির মাপকাঠি কি, তাদের আর্থিক অবস্থা। সেখানে অধিক মাথাপিছু আয় রয়েছে। অধিক মাথাপিছু আয় মানে কি, মাথা পিছু মানে হচ্ছে মানুষ পিছু, পরিবার পিছু, অর্থাৎ গড়। অর্থাৎ ওটাকে কিভাবে বার করা হয়, যে একটা দেশের মোট আয়, জাতীয় আয়, জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য কি, সেখানে জনগণের মাথাপিছু আয় বেশি, সঞ্চয় এবং বিনিয়োগ উচ্চ হারযুক্ত। সঞ্চয় মানে কি, মানুষ তাদের আয়ের যে অংশ খরচ না করে ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে সঞ্চয়। আর বিনিয়োগ মানে কি, যারা উৎপাদন কাজে যে পরিমাণ অর্থ নিয়োগ করা হয়, বিনিয়োগ মানে হচ্ছে উৎপাদন কাজে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ইনভেস্ট করা হয়। যে ধরো একজন ব্যবসা শুরু করছেন বা উৎপাদন শুরু করছেন, তিনি প্রথমেই সেখানে 2 লাখ টাকা বিনিয়োগ করলেন, অর্থাৎ সেই প্রথম যে অর্থ যেখানে তিনি কাজে লাগাচ্ছেন
অর্থ ব্যয় করছেন, প্রথম ব্যয়টাকে বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি কি বিনিয়োগ। অর্থাৎ ধরো তিনি তিনি অনেকগুলো মেশিন কিনলেন বা একসাথে অনেক প্রয়োজনীয় নানা রকম যন্ত্রাংশগুলো যে কিনলেন, ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি বিনিয়োগ। এবং বারে বারেই তো খরচ করতে হয়, ধরো বারে বারে কাঁচামালের জন্য খরচ আছে, শ্রমিকের জন্য খরচ আছে, সেগুলোকে কিন্তু আমি বিনিয়োগ বলছি না, এককালীন যে খরচ। আবার ধরো কয়েক বছর পরে তিনি আবার কয়েকটা মেশিন কিনলেন, সেগুলো এককালীন, সেগুলো কিন্তু বারে বারে করতে হয় না, সেটাকে বলা হয় বিনিয়োগ। এবার বিনিয়োগ যত বেশি হয় তত উৎপাদনের সম্ভাবনাও বেশি থাকে। তাহলে উন্নত দেশগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? বিনিয়োগ বেশি। উন্নত পরিকাঠামোটা সেটা যেমন যোগাযোগ ব্যবস্থা, তেমনি শিক্ষা, তেমনি স্বাস্থ্য, সমস্ত ব্যাপারটাই হচ্ছে কি উন্নত। এই সমস্ত দেশগুলোকে আমরা বলছি কি উন্নত অর্থনীতি। উদাহরণ আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলো, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিটা এমন একটা জায়গায় আমাদের নিয়ে গেছে, সেখানে কিন্তু করোনা ভাইরাস উন্নত অনুন্নত কাউকে কিন্তু ছাড়েনি, এবং সবাই তার দ্বারা আমরা ভীষণভাবেই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তাই না? যাই হোক, এই যে হঠাৎ করে যে এরকম একটা সংকট এলো, সেটাকে কাটিয়ে ওঠাও কিন্তু একটা দেশের ক্রেডিটের মধ্যে পড়ে। যেই দেশগুলো যত দ্রুত এগুলো কাটিয়ে উঠতে পারবে, সেই দেশকে কিন্তু আমরা বলবো যে অনেক উচ্চ স্তরে তারা রয়েছে, তাই না? অনেক উচ্চ স্তরে তারা অবস্থান করছে। যাই হোক, বর্তমানে তো সবাই মোটামুটি এখনও আমরা বিপদগ্রস্ত আছি, তবে কিছু জায়গায় ওভারকাম করতে পারছে, কিছু জায়গায় দেরি হচ্ছে। আশা করি সবাই আমরা আবার আগের মতো অবস্থায় যাব। যাই হোক, এবার নেক্সট কোশ্চেন লিখি। অনুন্নত অর্থনীতি বা উন্নয়নশীল অর্থনীতি কাকে বলে? আনসার বলছি, স্বল্প মাথাপিছু আয়, প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য, অধিক জনসংখ্যা বিশিষ্ট দেশগুলিকে অনুন্নত বা উন্নয়নশীল অর্থনীতি বলা হয়। ব্র্যাকেটে লিখে রাখো, আন্ডার ডেভেলপড অর ডেভেলপিং ইকোনমি। যেমন নাইজার, দক্ষিণ সুদান, মালি, লিবারিয়া প্রভৃতি। তাহলে অনুন্নত অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য আমরা বুঝতেই পারছি, যেখানে মাথাপিছু আয় খুব কম হবে, তাই না? এখানে দারিদ্র একটা বড় সমস্যা। তারপরে কি বলা হয়েছে? প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য। এই প্রাথমিক ক্ষেত্র কথাটা তোমরা শোনোনি আগে, এটাকে ভালো করে বুঝে নাও। যে কোনো অর্থনীতিতে আমরা বিভিন্ন ক্ষেত্র দেখতে পাই, তো যে সমস্ত ক্ষেত্র মোটামুটি প্রকৃতির উপর নির্ভরশীল, সেগুলোকে আমরা বলি প্রাথমিক ক্ষেত্র। যেমন ধরো কৃষিক্ষেত্র। এরপরে শিল্প আছে, শিল্পকে আমরা বলছি মাধ্যমিক ক্ষেত্র, ঠিক আছে। আর আছে কি সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্রের মধ্যে কি রয়েছে? আমরা দেখছি শিক্ষা, স্বাস্থ্য, এগুলো। তাহলে তিনটে ক্ষেত্র থাকে অর্থনীতিতে। এই নিয়ে আমরা পরবর্তী অন্য চ্যাপ্টারে পড়ব ডিটেলে। প্রাথমিক, মাধ্যমিক এবং সেবা ক্ষেত্র। তাহলে প্রাথমিকের বড় উদাহরণ হলো কি? কৃষি। মাধ্যমিকের বড় উদাহরণ হচ্ছে শিল্প। শিল্প ছাড়াও সেখানে আমাদের দেখতে পাবো যে নানা রকম যে আমাদের নির্মাণ কার্য, সেগুলোও হবে প্রাথমিক ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, আর লাস্ট হচ্ছে কি সেবা ক্ষেত্র, যেটার ভূমিকা কিন্তু বর্তমানে অনেক বেশি, যে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বিমা, সেগুলো সব। কেমন? তো এই অনুন্নত অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীল যে সমস্ত উৎপাদন কার্য, সেইটার প্রাধান্য এখানে দেখা যায়। আমরা দেখতে পাই যে কৃষির ওপর আমরা যথেষ্ট নির্ভরশীল, বা উন্নয়নশীল দেশগুলো যথেষ্ট নির্ভরশীল। আচ্ছা, এখানে অনুন্নত এবং উন্নয়নশীল দুটো কথাই বলা হয়েছে। অনুন্নত মানে বুঝতেই পারছো যে পিছিয়ে আছে, দেশগুলো পিছিয়ে আছে। আর উন্নয়নশীল হচ্ছে উন্নয়নের দিকে যাচ্ছে। তো এই দুটোকে এখানে সেম ক্যাটাগরিতে রাখছি, এই কারণে যে মোর অর লেস দুটোরই বৈশিষ্ট্য একই থাকে। কেমন? আর অধিক জনসংখ্যা দেখা যায় এই সমস্ত দেশগুলোতে। উদাহরণ আমরা দেখলাম নাইজার, দক্ষিণ সুদান, মালি, লিবেরিয়া, এই সমস্ত দেশ। নেক্সট কোশ্চেন, উন্নত অর্থনীতির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তাহলে লিখে ফেলো। নাম্বার 1 পয়েন্ট করো,
অধিক মাথাপিছু আয়। একটা লাইন বলছি এর সঙ্গে, উন্নত দেশগুলিতে জনসাধারণের মাথাপিছু আয় অধিক হয়। নাম্বার 2, সঞ্চয় ও বিনিয়োগ। বলছি, উন্নত দেশগুলিতে জাতীয় আয়ের 20% থেকে 30% সঞ্চয় করা হয় এবং বিনিয়োগ করা হয়। নাম্বার 3, শিল্প ও সেবা ক্ষেত্রের ভূমিকা। উন্নত দেশগুলিতে জনসংখ্যার অধিকাংশ শিল্প ও সেবা ক্ষেত্রে নিযুক্ত থাকেন। এখানে প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য কম। নাম্বার 4, উন্নত পরিকাঠামো। উন্নত দেশগুলিতে সার্বিক পরিকাঠামো উন্নত হয়, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়। তাহলে উন্নত অর্থনীতির সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা অলরেডি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্যগুলোর পরিচয় পেয়েছি, তাই না? প্রথম বৈশিষ্ট্য কি, এখানে মাথাপিছু আয় অনেক বেশি। দ্বিতীয় বলছে যে তাদের জাতীয় আয়ের, মোট আয়ের 20% থেকে 30% সঞ্চয় এবং বিনিয়োগ করা হচ্ছে। তাহলে সঞ্চয় যত বেশি করা হবে, ভবিষ্যতের অর্থনীতি আরও বেশি সুগম হবে, অর্থনীতি এগিয়ে যাওয়ার পথটা আরও সুগম হবে। এবং বিনিয়োগ করাতে তো বলাই হচ্ছে যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বাড়বে। ঠিক আছে, শিল্প এবং সেবা ক্ষেত্রের ভূমিকা এখানে যথেষ্ট বেশি থাকে। আমরা অনুন্নত অর্থনীতিতে কি দেখলাম, সেখানে প্রাথমিক ক্ষেত্রে প্রাধান্য থাকে, কিন্তু উন্নত অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্রের ভূমিকাটা কম থাকে, বরং সেখানে শিল্প এবং সেবা ক্ষেত্রের ভূমিকা বেশি থাকে। দেখো, প্রাথমিক ক্ষেত্র এমন একটা জায়গা না, ধরো কৃষিজাত যে আমরা দ্রব্য পাই সেটা আমাদের প্রতিদিনের দরকার, কিন্তু আমাদের কিন্তু অধিক পরিমাণ দরকার নেই। তার একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা আমরা কিনলেই, আমরা ভোগ করলেই হয়ে যাচ্ছে। কিন্তু শিল্প এবং সেবা ক্ষেত্র কি হচ্ছে, সেগুলো আমাদের যত আমরা এগিয়ে যেতে থাকি, যত আমাদের আর্থিক সমৃদ্ধি ঘটে, জীবনযাত্রার মান যত উন্নত হয়, সেগুলো ব্যবহার আমাদের বেশি হতে থাকে। তার ফলে শিল্প এবং সেবা ক্ষেত্রের গুরুত্ব বাড়তে থাকলে কি হচ্ছে, যে দেশটার পরিকাঠামোটা অনেক বেশি উন্নত হয়ে যায়, আগের তুলনায় উন্নততর হয়ে যায়। তারপরে বোঝাই যাচ্ছে যে উন্নত পরিকাঠামো, আমি আগেই বলেছি পরিকাঠামো বলতে সেখানে যে বেসটা অর্থাৎ মূল ব্যাপারটা সেগুলোই উন্নত। যোগাযোগ ব্যবস্থা ভালো, শিক্ষা, স্বাস্থ্য এগুলো যদি উন্নত হয়, দেখা যায় যে এর রেজাল্ট হিসাবে সার্বিক একটা আমরা ফল পেয়ে থাকি ভালো, তাই না? নেক্সট কোশ্চেন লেখো, অনুন্নত অর্থনীতির কয়েকটি বৈশিষ্ট্য লেখো। নাম্বার 1, স্বল্প মাথাপিছু আয়। একটা লাইন বলি এর সাথে, অনুন্নত অর্থনীতির সর্বপ্রধান বৈশিষ্ট্য হল মাথাপিছু আয়ের স্বল্পতা। নাম্বার 2, প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য। অনুন্নত দেশগুলিতে মাথাপিছু আয়ের বৃহত্তম অংশ প্রাথমিক ক্ষেত্র থেকে উদ্ভূত। কর্মসংস্থানের দিক থেকেও প্রাথমিক ক্ষেত্রের গুরুত্ব বেশি। নাম্বার 3, জীবনযাত্রার নিম্নমান। সংশ্লিষ্ট দেশগুলিতে জনসাধারণের একটি বিরাট অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অশিক্ষা, দারিদ্র্য,
অস্বাস্থ্যের কারণে জীবনযাত্রার মান নিম্ন। নাম্বার 4, মূলধনের স্বল্পতা। অনুন্নত দেশগুলিতে মূলধনের পরিমাণ কম, ফলে সঞ্চয় ও বিনিয়োগ কম হওয়ায় উৎপাদনও কম হয়। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি। যে স্বল্প মাথাপিছু আয়, এটা তো অনুন্নত অর্থনীতির একটা বড় পরিচিতি। একটা দেশের মাথাপিছু আয় যদি কম হয় তখনই আমরা বলে ফেলবো যে ওটা একটা অনুন্নত অর্থনীতি। প্রাথমিক ক্ষেত্রের প্রাধান্য, এটা আমরা আগেও দেখেছি। শুধু যে দেশের মোট উৎপাদনের ম্যাক্সিমামটাই প্রাথমিক ক্ষেত্র থেকে আসে তা নয়, দেশের জনগণের ম্যাক্সিমাম জন প্রাথমিক ক্ষেত্রেই নিযুক্ত থাকেন। তারপরে কি বলা হলো? জীবনযাত্রার নিম্ন মান। বোঝাই যাচ্ছে এখানে যেহেতু আয় কম হওয়ার কারণটা কি? দারিদ্র্য, বেকারত্ব। এবার বেকারত্বের জন্য দারিদ্র্যের জন্য অশিক্ষা দেখা যায়। তার ফলে স্বাস্থ্যের ব্যাপারেও মানুষ সচেতন থাকেন না। তার ফলে কি হয়? জীবনযাত্রার মানটা নিম্ন। অর্থাৎ এরা কিন্তু উন্নত জীবনযাত্রার সেটাকে ছুঁতেই পারেন না। অর্থাৎ তাদের আরামদায়ক জীবনযাপন নয়, তাদের অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়। তাদের জীবিকার নির্বাহটা অনেক কষ্টকর, অনেক লড়াইয়ের পথ। ঠিক আছে? তো যদি কখন তাদের আয় বৃদ্ধি পায় তাহলেই দেখা যাবে যে সার্বিক উন্নতি ঘটবে। লাস্ট কি বলা হলো? মূলধনের স্বল্পতা। মূলধন আমরা আগেই পড়েছি যে এটি এমন একটি উপাদান যেটা তৈরি করা হয় অন্য দ্রব্য উৎপাদনের জন্য। এবার মূলধনের পরিমাণ যত বেশি হয় উৎপাদন তত বেশি হয়, কিন্তু এই সমস্ত দেশগুলোতে সঞ্চয় কম, বিনিয়োগ কম। এই কারণে কি হচ্ছে? মূলধন বেশি ক্রয় করা যায় না, বেশি মূলধন উৎপাদনের কাজে ব্যবহার করা যায় না। তার ফলে উৎপাদনের পরিমাণ কম হয়। উৎপাদন কম মানেই কি হচ্ছে? আয় কম, কর্মসংস্থান কম, সেই দারিদ্র। বোঝা গেল? নেক্সট কোশ্চেন লেখো, দ্বৈত অর্থনীতি কাকে বলে? আনসার বলছি, অনুন্নত দেশগুলিতে উন্নত অর্থনৈতিক ব্যবস্থা এবং প্রাচীন অনুন্নত ব্যবস্থা উভয়েরই সহাবস্থান লক্ষ্য করা যায়। একে বলা হয় দ্বৈত অর্থনীতি। ব্র্যাকেটে লিখে রাখো ডুয়াল ইকোনমি। দুটি বিপরীত বৈশিষ্ট্যের ব্যবস্থা পাশাপাশি অবস্থান করলেও পরস্পরের মধ্যে কোনো সংযোগ ঘটে না, একে অপরকে প্রভাবিত করতে পারে না। দ্বৈত কথার অর্থ তোমরা জানো যে দুই। ঠিক আছে? এবার এই অনুন্নত দেশগুলিতে দেখা যায় কি যে উন্নত অর্থনৈতিক ব্যবস্থাও একদিকে, আবার প্রাচীন অনুন্নত ব্যবস্থাও একদিকে। ব্যাপারটা কি হচ্ছে? কোনো দেশ যতই অনুন্নত হোক তারা তো উন্নয়নের চেষ্টা করে। এবার উন্নয়নের চেষ্টা করতে করতে দেখা যায় যে একটা দেশের একটা ক্ষেত্র থাকে যারা উন্নত দেশগুলোর মতোই অর্থনৈতিক অবস্থার দ্বারা পরিচালিত হয়। তাদের কাঠামোটা উন্নত হয়, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছুর একটা উন্নতির একটা আভাস পাওয়া যায়, ছোঁয়া পাওয়া যায়। আবার অন্য দিকটা সার্বিক তো একসাথে উন্নতি লাভ উন্নতি হতে পারে না। যে কোনো দেশই আস্তে আস্তে, যে কোনো জায়গা, সেটা একটা পরিবার হোক, একটা দেশ হোক, একজন ব্যক্তি, উন্নয়নের রাস্তাটা সার্বিকভাবে একসঙ্গে আসে না, ধীরে ধীরে আসে। তো অনুন্নত দেশগুলো যখন উন্নয়নের চেষ্টা করে তখন দেখা যায় যে একটা ক্ষেত্র উন্নতিকে ছুঁতে পেরেছে, কিন্তু অন্য ক্ষেত্র সেই অনুন্নত পর্যায়েই রয়ে গেছে। তাহলে উন্নত এবং অনুন্নত দুটো সহাবস্থান, এইটাকে আমরা বলছি কি দ্বৈত অর্থনীতি। এবং অদ্ভুতভাবে একটা ক্ষেত্র উন্নতি শিখরে পৌঁছলেও যে অনুন্নত ক্ষেত্রটা তাকে কিন্তু প্রভাবিত করতে সেইভাবে পারে না, বা অনুন্নত ক্ষেত্র উন্নত যে ক্ষেত্র সেটাকে প্রভাবিত করতে পারে না। আমাদের দেশেই ভাবো না, আমাদের দেশে সারা বিশ্বের
যদি মানে রিচেস্ট পার্সনদের একটা লিস্ট বেরোয়, দেখবো যে আমাদের দেশের কয়েকজন ব্যক্তির নাম সেখানে থাকবে। আবার আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে দেখতে পাই যে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে মানুষ। তাহলে বোঝা গেল যে দুটো আলাদা চেহারা, একটা প্রচণ্ড আলোর রোশনাই দেখতে পাচ্ছি একটা ক্ষেত্রে, অন্য ক্ষেত্রটা সম্পূর্ণ অন্ধকারে, তাই না? আমরা দেখতে পাই যে এখনো নানা রকমভাবে দেখো যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো সম্পর্কে যদি মানুষ সচেতন হয় তাহলেও দেখতে পারি যে অনেকটা এগিয়ে আসা যায়। তবে শিক্ষা মানে যে শুধু পুঁথিগত শিক্ষা তাই নয়, মানুষের যে চেতনাবোধ সেটা আগে দরকার। তো সেগুলো যদি আসে তাহলে দেখতে পাই যে সার্বিক উন্নতি আসে। কিন্তু পিছিয়ে পড়া যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেখানে এমন এমন কিছু সংস্কার রয়ে গেছে যেগুলো থেকে বেরিয়ে আসা দরকার। সেগুলো কিন্তু ঘটাতে পারে কারা? সরকার। এবং আস্তে আস্তে সেটা দূর করাও হচ্ছে। আস্তে আস্তে নিশ্চয়ই আমরাও একটা সার্বিক ভালো জায়গায় পৌঁছতে পারবো, তাই না? সেই আশা আমরা করবই। নেক্সট কোশ্চেন লেখো, দারিদ্র্যের দুষ্ট চক্র কাকে বলে? উত্তর বলছি, অধ্যাপক নাক্সের মতে অনুন্নত দেশগুলি দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ থাকে। তার মতে, এটা হাইফেন দিয়ে লেখো, একটি দেশ দরিদ্র কারণ দেশটি দরিদ্র। দরিদ্র দেশগুলির জনগণের প্রকৃত আয় কম হওয়ায় সঞ্চয় ও বিনিয়োগও কম, উৎপাদন কম, আয় কম। এই রূপে দেশটি দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ থাকে। তাহলে আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র, এটা কি বলছি? অধ্যাপক নাক্সে কি বলছেন? যে অনুন্নত দেশগুলো দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ থাকে। একটা চক্র মানে কি? চক্রাকারে একটা ঘুরছে, মানে একই জায়গায় ঘুরে যাচ্ছে, একটা মানে সীমার মধ্যে থাকা। তো সেটা আমরা কি দেখতে পাচ্ছি? কিসের চক্র? দারিদ্র্যের। তো দারিদ্র্য নিশ্চয়ই কখনোই কাম্য নয়, এজন্য কি বলা হচ্ছে? দুষ্ট চক্র। অর্থাৎ দেশটা দারিদ্র অবস্থা থেকে বেরোতে পারছে না এবং সে দরিদ্র বলেই দরিদ্র। অদ্ভুত একটা কথা, কিন্তু মিনিংটা বোঝার চেষ্টা করো যে নাক্সে কি বলছেন? একটি দেশ দরিদ্র বলেই দরিদ্র। কেন? দেখো, দরিদ্র হওয়ার জন্য কি হয়? আয় কম হয়। আয় কম হওয়ার জন্য কি হচ্ছে? প্রকৃত আয় কম। প্রকৃত আয় মানে হচ্ছে কেনার ক্ষমতা কম, ঠিক আছে? আর্থিক আয় তো কম, তার সঙ্গে সঙ্গে প্রকৃত আয়ও কম, অর্থাৎ কেনার ক্ষমতাটা তাদের কম। তার ফলে কি হচ্ছে? সঞ্চয় বিনিয়োগও কম, তারা জমাতে পারছেন না। যাদের আয় কম তারা তো আগে খাবেন, বর্তমানে বাঁচবেন, তারপরে তো তারা জমানোর কথা ভাববেন। তাই সঞ্চয় কম, বিনিয়োগ কম। সঞ্চয় কম হলেই না অটোমেটিক্যালি বিনিয়োগ কম হয়। এই যে বড় বড় উৎপাদকরা, যারা বড় বড় উৎপাদক কেন, যে কোনো ব্যবসায়ী, তারা যখন টাকা ইনভেস্ট করেন তারা ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেন। এবারে লোনগুলোর উৎস কি? জনগণের সঞ্চয়। এবার সঞ্চয় যদি কম হয় তাহলে বিনিয়োগও কম হবে। বিনিয়োগ কম হওয়ার জন্য কি হবে? উৎপাদন কম হবে। উৎপাদন যদি কম হয় সেখানে কর্মসংস্থান কম, লোকের আয় বাড়বে না। এইভাবে দেখা গেল কি আয় কমে গেল। তাহলে দেখো, আমরা আয় কম দিয়েই শুরু করেছিলাম, আবার আয় কমেই শেষ করছি। তার মানে কি দেখা যাচ্ছে? যে কম আয় বলেই দেশটার মানুষের কম আয়, অর্থাৎ দরিদ্র বলেই দরিদ্র। এটাকেই বলা হচ্ছে কি? দারিদ্র্যের দুষ্ট চক্র। নেক্সট আর দুটো ছোট ছোট কোয়েশ্চেন আছে, তাহলে আমরা শেষই করে ফেলি আজকে চ্যাপ্টারটা। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন লেখো, অবাধ অর্থনৈতিক নীতি কাকে বলে? বলছি, অবাধ অর্থনৈতিক নীতির মূল কথা হলো অর্থনৈতিক কাজকর্মে সরকারের হস্তক্ষেপের অনুপস্থিতি। প্রতিরক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাই হবে
সরকারের কাজ। অবাধ কথাটার মধ্যেই আমরা মানেটা দেখতে পাচ্ছি কি, বাধাহীন। তো যে কোনো অর্থনীতিতে যদি দেখা যায় যে সরকারের হস্তক্ষেপ নেই, তার মানে সাধারণ মানুষ তারা নিজেদের মতো করে অর্থনৈতিক কাজকর্মে লিপ্ত। আমরা সেটা কোথায় দেখেছি? ধনতান্ত্রিক অর্থনীতিতে। তাহলে অবাধ অর্থনৈতিক নীতি, যে অবাধ অর্থনৈতিক যে নীতি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের হস্তক্ষেপ থাকবে না। তাই সেটাকে আমরা কি বলছি? অবাধ। কোন কাজে থাকবে না? অর্থনৈতিক কাজে থাকবে না। যদি সরকার থাকে তাহলে কেবলমাত্র কি তার দায়িত্ব থাকবে? প্রতিরক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা, এগুলোই। অর্থনৈতিক কাজকর্মে কিন্তু সরকারের হস্তক্ষেপ থাকবে না। এই কারণেই তাকে কি বলছি আমরা? অবাধ অর্থনৈতিক নীতি। লাস্ট কোশ্চেন লেখো, ধনতন্ত্রের স্ববিরোধ কি? বলছি, ধনতন্ত্রে উৎপাদনের রূপটি সামাজিক, অর্থাৎ এখানে অনেক ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনে অংশগ্রহণ করেন, কিন্তু উৎপাদিত পণ্যের মালিকানা সামাজিক নয়, ব্যক্তিগত। একেই বলা হয় ধনতন্ত্রের স্ববিরোধ। তাহলে আমরা কি দেখলাম? আমরা ধনতান্ত্রিক অর্থনীতিতে কি দেখেছি? সেখানে ব্যক্তিগত উদ্যোক্তা, ব্যক্তিগত মালিকানা থাকে, কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত ক্ষেত্র, সেখানে কাজ করেন কারা? শ্রমিকরাই কাজ করেন। শ্রমিক বলতে সেখানে তাহলে কি? জনসাধারণ। জনসাধারণ কথাটার মধ্যেই কি রয়েছে? সামাজিকতা। তার মানে দেখা যাচ্ছে যে উৎপাদনের রূপটি সামাজিক, অর্থাৎ সমাজেরই বৃহৎ অংশ উৎপাদনে অংশগ্রহণ করেন, কিন্তু উৎপাদিত যে পণ্য, তার মালিকানা কে ভোগ করছেন? কেবলমাত্র ব্যক্তিগত উদ্যোক্তা, অর্থাৎ একজন ব্যক্তি। ঠিক আছে? এটাকে আমরা বলছি ধনতন্ত্রের স্ববিরোধ, অর্থাৎ মূলত সে সামাজিক, অথচ দেখতে পাচ্ছি যে উৎপাদিত দ্রব্যটা, সেক্ষেত্রে কিন্তু তার রূপটা হয়ে গেল ব্যক্তিগত। এই যে পরস্পর বিরোধী, এটাকে আমরা বলছি স্ববিরোধ। ঠিক আছে? তাহলে দ্বিতীয় অধ্যায় আজ শেষ হলো। আর আমি বারে বারে একটা কথাই বলবো, যে যাদের জন্য এই ক্লাস, তারা যেন এই ক্লাসটা করে। তোমাদের আমি বারে বারে বলছি, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে? কেননা এগুলো তোমাদের জন্য, এবং ফলো করো। কখনো যদি অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এভাবেই তো আমাদের এখন ক্লাস করতে হবে। আমরা তো বারে বারে একই কথা বলছি যে আমরা সবাই পরিস্থিতির শিকার, তবু তো আমরা সেই সংকটটাকে গুরুত্ব দিয়েও আমরা নিজেরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং আশা করছি তোমরা ক্লাস করছো। ঠিক আছে? কিন্তু ক্লাসে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কেমন? তাহলে আজ এতটাই থাক। তোমরা তাহলে দ্বিতীয় অধ্যায়টাও পড়ে ফেলো ভালো করে।